16 ডিসেম্বর এই বুঝি স্বাধীনতা বা এই তথাকথিত স্বাধীনতার মূল বিষয়টা জানা দরকার। এই স্বাধীনতার নামে পরাধীন জাতি। এবার আসেন মূল কথায়। পাকিস্তান নামক দেশ ভাগ হইল, একটার নাম হইল পূর্ব পাকিস্তান আর একটার নাম হইল পশ্চিম পাকিস্তান। আমারে বলেন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কতটুকু? ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান 2204 কিলোমিটার, 1200 মাইল হইতে পারে, রাইট? 2204 কিলোমিটার দূরত্ব। এই যে আসছে ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান, কত কিলোমিটার? আমারে কোন তো 2000 কিলো দূরে একটা আরেকটার লগে এই দুইটা এক দেশ হয় কেমনে? এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। স্বাধীনতার নামে পরাধীন জাতি, আমি যে কি লেগে কইতেছি এটা একটু পরে বুঝবেন। 2004 কিলোমিটার দূরে কিংবা 1200 মাইল দূরে দুইটা দেশ কিভাবে এক দেশ হয়? এই প্ল্যান কে করলো? মূলত আপনাদেরকে বলি, 47-এ হিন্দুত্ববাদী নেতারা ভারতে বসে চিন্তা করলো যে ভারতকে যদি আমরা এখন ভাগ করেছি, কেন এটাও বলি, ভারত থেকে পাকিস্তানকে কেন আলাদা করা হলো? আলাদা করা হয়েছিল এজন্য ইংরেজরা এই ভাগটা করে দিয়ে গিয়েছিল মুসলমানদের শাসন যেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হয়। কারণ ইংরেজরা জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরা ভারতবর্ষ শাসন করে, এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে। এই ভয়ে তারা এইভাবে আলাদা করেছে। এই ফাঁকে ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা চিন্তা করলো, হাই হাই, যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা দুইটা রাষ্ট্র হয় আর দুই দেশ কখনো যদি আমাদেরকে একসাথে হামলা করে, আমরা সর্বনাশ হয়ে যাব। তাইলে কি করতে হবে? যে বাংলাদেশ এবং পাকিস্তান রে আলাদা রাষ্ট্র, এই দূরে, এত দূরেও আলাদা রাষ্ট্র না দিয়া এক রাষ্ট্র দেও। তাতে কি হবে? কিছুদিন পরে এমনিতেই পাকিস্তানের নেতারা বাংলাদেশ শাসন করতে পারবে না, বাংলাদেশের নেতারাও পাকিস্তানের শাসন মানবে না। একটা গন্ডগোল লাগবে, লাইগা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের পক্ষ লইয়া আমাদের 7 সিস্টার যে আছে এইগুলোর সহ বাংলাদেশ সহ সব আমাদের। এখন কইবেন 7 সিস্টার আবার কি? এটা কি খায় না মাতার দেয়? 7 সিস্টার হলো ভারত শাসিত 7টা রাজ্য। কয়টা? 7টা রাজ্য। নাম সবগুলো খেয়াল না আসলেও বলি: ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, মিজোরাম, এই তো 5-6টা যেগুলো বললাম, আর এক বিরাট অরুণাচল প্রদেশ। এই 7টা প্রদেশ এমন একটা জায়গায় অবস্থিত যে ভারতের মূল ভূখণ্ড থেকে এটা একটু দূরে। এটা কি কথা কয় না? এটা কি? কিন্তু এই 7টা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে। কি আছে? আমি একটু ঐতিহাসিক কথা বলে বলতেছি। কেন বলতেছি জানেন? কারণ আপনাদের এই 16 ডিসেম্বর বা এই তথাকথিত স্বাধীনতার মূল বিষয়টা জানা দরকার। এই করিডোর, ছোট্ট করিডোরটা, এটা প্রায় 22 কিলো, ছোট্ট একটা জায়গা। এটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হয়? সাপের গলা। চিকেন নেক মানে সাপের গলা, মানে এত চিকন যে এইটা যদি বাংলাদেশ সেনাবাহিনী দখলে নিয়ে নেয়, ভারত থেকে 7টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে ভারতের মূল রাষ্ট্র থেকে 7টা রাজ্য কি হয়ে যাবে? এবার আসেন একটা তথ্য দেই, তাইলে আরো ভালোভাবে বুঝবেন। আচ্ছা, বাংলাদেশে যশোর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু হইয়া এত বড় একটা রাস্তা হইছে, যেই রাস্তায় এই পদ্মা সেতুর আগে কিংবা পরে ফরিদপুর গোপালগঞ্জের দিকে এনে এমন কেউ আছেন যারা গেছেন? একটু গেলে হাত তুলবেন। গেছেন? সত্যি বলবেন, বাংলাদেশের আর কোন জায়গায় এত বড় রাস্তা, এত সুন্দর রাস্তা, এত সুনিপুণ ভাবে কোথাও দেখছেন? সত্যি কইেন, নাই। এরপরে কি এই রাস্তা তো করছেই, এরপরে এই রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা করার পরে আবার করছে ট্রেনের লাইন। কিসের লাইন? ট্রেনের লাইন। এমনকি যশোর পর্যন্ত ট্রেন লাইন নেওয়ার একটা চেষ্টা ফরিদপুর পর্যন্ত হয়েছে, যশোর পর্যন্ত হবে। কিছুদিন পরে জানা গেল ভারতের পশ্চিমবঙ্গ থেকে ওই 7 সিস্টারে ট্রেনের মাধ্যমে
বাংলাদেশ হইয়া যাওয়ার জন্যই এই পদ্মা সেতু এবং রেল লাইন হয়েছে। এটা কেমনে জানলাম আমরা? যখনই হাসিনা এবং ভারতের মধ্যে চুক্তি হইল, দুই দেশের ট্রানজিট, আগে তো ট্রানজিট ছিল ট্রাক কিংবা বিভিন্ন গাড়ি ভারত থেকে এই রাজ্যগুলোতে যাইতো, এটা কি সড়ক পথে, এখন রেল পথেও যাবে। এত বড় ট্রেন দিয়া ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যদি যায়, ওইটার ভিতরে যদি বোমা লইয়া যায়, অস্ত্র লইয়া যায়, পুরা সেনাবাহিনী বইরা দেয়, বাংলাদেশের চেক করার অনুমতি নাই, আমারে বলেন দেশটা কি আর স্বাধীন থাকলো? হ্যাঁ, কিছুটা বুঝাইতেছে তো। দেশ ভাগ হওয়ার মূল কাহিনীটা হলো পাকিস্তান এবং বাংলাদেশ 2004 কিলোমিটার দূরে, 1200 মাইল দূরের, এটাকে এক করে দাও, কিছুদিন পরে তারা মারামারি লাগবে। মারামারি লাগছেনি 70-এর নির্বাচনে, লাগছেনি? মুরব্বীরা কইতে পারবো 70-এর নির্বাচন যারা দেখছে, আমরা তো ইতিহাস পইরা গাইটা তারপরে বলতেছি, মুরব্বীরা প্র্যাকটিক্যাল বলতে পারবে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ পাশ করছে, ভারত, বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুইটাতেই কে পাশ করছে? কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, কিন্তু পাকিস্তানে একটা আসনও শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগ পায়নি, একটাও না। কয়টাও না? মুরব্বীদের ভালো লাগবে, কারণ মিলতেছে তো তার লগে, যুবকরা এতটা বুঝবে না। কয়টাও পায় নাই। ওইদিকে ভুট্টো সাহেব যে পাকিস্তানের নেতা, সেও বাংলাদেশে একটা আসনও পায় নাই। মজার কথা না? বাংলাদেশে একটা আসনও পায় নাই কে? ভুট্টো। পাকিস্তানে একটা আসনও পায় নাই কে? শেখ মুজিব। এখন সর্বনাশ হয়ে গেছে। এখন পাকিস্তানের লোকেরা বাংলাদেশের নেতাদের শাসন মানতে চায় না, বাংলাদেশের লোকেরা পাকিস্তানের নেতাদের শাসন মানতে চায় না। লাগছেনি গন্ডগোল? এই প্ল্যান কেডা করলো? দাদারা দাদাগিরি করে দিল। ওই দেখেন না, দাদাগিরি অনুষ্ঠান করে হেরা বলি দাদা। আমরা তো এই জন্য কইছি দাদা তো সামনা কাটো না, এত বাড়লে আমরা সামনা কাটিয়ে দিব। কি কর? আমাদের সাথে দাদাগিরি চলবে? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা গোলামি করি আল্লাহ। আমরা কার গোলামি করি? আমরা পাকিস্তানের গোলামি মাইনা নেই, আমরা ভারতের গোলামি মানি। আব্দুল হামিদ খান বাসানির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, পিন্ডি চেড়েছি দিল্লির গোলামি করবার জন্য নয়। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডির গোলামি চেড়েছি দিল্লির গোলামি করবার জন্য। এখন একটু বাড়ায়া বলতে হবে, একটু বাড়ায়া আপডেট করে বলতে হবে, বুঝলে আপনারা বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। পিন্ডিও ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য। কথা একেবারে ক্লিয়ার। আমরা মুসলমান কার গোলাম? নতুন করে কেউ যদি আমেরিকার গোলাম করি, আমেরিকার গোলামি করতে মনে চায়, তাইলে বাংলাদেশে বেশি দিন টিকতে পারবেন না, কেউ না। একেবারে কঠিন হুঁশিয়ার করে দিলাম, স্পষ্ট বলে দিলাম, আমেরিকার গোলামি বাংলাদেশে চলবে, ইংরেজদের গোলামি চলে নাই। যাই হোক, তারপরে কি হলো? এখন 70-এর নির্বাচন গন্ডগোল তো লেগেই গেছে। এখন কি হলো? শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ পাশ করছে, কিন্তু শেখ মুজিব পাকিস্তান সহ বাংলাদেশ সহ দুইটা দেশের, তখন তো দুইটা দেশ না যদিও, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, দুইটার প্রধানমন্ত্রী হবে। পাকিস্তানের গায়ে জ্বালা শুরু হয়ে গেল, না আমরা মানব না। এই যে গন্ডগোল শুরু হইল, এটা থেকে 71-এর যুদ্ধ শুরু হয়ে গেল। এই এক বছরের মধ্যে ভারত নামক এই তথাকথিত দাদাদের দেশ, এই বন্ডরা, ওই যে 47-এ প্ল্যান করছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান এত দূরে থাকার পরেও এই দুইটারে এক দেশ বানায়া দাও, কি করতে মজা হবে? দিন শেষে এরা গন্ডগোল লাগলে বাংলাদেশকে আমাদের দখলে নিতে মজা হবে। ওই প্ল্যান অনুযায়ী 70-এর নির্বাচনের পরেই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে মুসলিম দুইটা কান্ট্রিকে মারামারি লাগায় দিল। পাকিস্তানিরা জুলুম শুরু করলো। এখানে সত্যের পক্ষে ছিল বাংলাদেশ, এটা একেবারে স্বীকার করতে হবে আপনাকে। সত্যের পক্ষে কারা ছিল? বাংলাদেশ। কারণ বাংলাদেশের নেতা জিতছে, বাংলাদেশের দল জিতছে, সংখ্যাগরিষ্ঠ যেহেতু বাংলাদেশের লোকেরা, তাইলে তাদের ক্ষমতা পাওয়ার যোগ্য ছিল শেখ মুজিবুর রহমান। এটা ঐতিহাসিক সত্যগুলো মিথ্যা বলা যাবে না। ঐতিহাসিক সত্যকে আওয়ামী লীগের মতো ধামাচাপা দেওয়া যাবে
আওয়ামী লীগের স্বভাব হলো গুজব। পৃথিবীতে সবচাইতে বড় গুজবের দল যদি কোনোটা থাকে, আওয়ামী গুজব লীগ হইল পৃথিবীর সবচাইতে বড় গুজবের দল। এরা আপনারে ধ্রুব সত্য, এই যে লাইটের মতো জলজল করা সত্যটাকেও মিথ্যা বানাইতে চেষ্টা করবে। শুনবেন একটা ছোট্ট ঘটনা। মীর মুগ্ধর নাম শুনছেন? কিছুদিন আগে একটা ছেলে এই আন্দোলনে ছাত্রদেরকে পানি পানি কইরা পানি দিতে গিয়া ছেলেটা শহীদ হয়েছে। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন, আমরা তার শহীদই মনে করি। এই মীর মুগ্ধ এবং তার ভাই স্নিগ্ধ, দুইটার চেহারা প্রায় কাছাকাছি। কিরকম? দুইটার চেহারা প্রায় যমজ ভাই থাকে না, আমাদের এলাকায় অনেক আছে না ভাই, দুইটার চেহারা প্রায় একই রকম। এই আওয়ামী গুজব লীগ স্নিগ্ধ গেছে ইউটিউবে প্রচার করতেছে, মুগ্ধ মরে নাই, এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দেখেন মুগ্ধ গিয়া ইউরোপে ঘুরতেছে। কয় মাস হয়েছে? মাত্র 5ই আগস্ট থেকে আজকে হইল মাত্র ডিসেম্বর, মাত্র 3 মাস গেছে। কয় মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস। কয় মাস? 4টা মাস যাইতে পারে নাই। একটা একেবারে চিহ্নিত মিডিয়ার সামনে আসা পরিচিত মুখ, সারা দেশে ভাইরাল একটা ছেলে পানি পানি করতে মারা গেছে, তার কবর আছে, সব কিছু আছে। এই ছেলেটাকে পর্যন্ত বলতেছে সে মরে নাই, স্নিগ্ধই মুগ্ধ, মুগ্ধই স্নিগ্ধ। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, পত্রিকা, নিউজ পর্যন্ত করতে হচ্ছে যে স্নিগ্ধ মুগ্ধ না, মুগ্ধ আরেকজন। স্নিগ্ধ তার ভাই ফেসবুকে কষ্ট নিয়া পোস্ট পর্যন্ত করছে, যদি মুগ্ধ মারা না যাইতো। কি কষ্ট নিয়ে পোস্ট করছে? যদি ওদের কথা সত্য হইতো, মুগ্ধ মারা না যাইতো। তাইলে যারা 4 মাসের ভিতরে এই পরিমাণ গুজব চড়াইতে পারে, জলজন্ত একটা মানুষের নামে, শহীদ হওয়া মানুষটাকে জীবিত বইলা চালায় দিতে পারে, বুঝেন তো এরা বাপের নামে, স্বাধীনতার চেতনার নামে, মুজিবের নামে, এই বাঙালি চেতনার নামে কি পরিমাণে গুজব সে 71 থেকে এই 50-51 বছরে বাঙালি জাতির কি পরিমাণ গুজব খাওয়াইছে। কল্পনা করা যায়? এই 50-51 বছরে একটু কল্পনা করেন না, 4 মাসের মধ্যে মুগ্ধরে জীবিত বানায় লিখতেছে। এই জাতি কি পরিমাণ মিথ্যার গুজব ছড়াইছে। আমাদের বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, লিখনির মধ্যে, সাংবাদিকতার মধ্যে, কলামিস্টদের মধ্যে, টিভিতে, স্কুলে, সব জায়গায় এমন এক মিথ্যা গল্প, মিথ্যা ইতিহাস এরা এমন বিকৃত করেছে যে মানুষকে মিথ্যাটাকে সত্য বলতে বাধ্য করছে। ঠিক কি ঠিক না? 71-এর পূর্বে ঐতিহাসিক কিছু কথা শুনে যান। 71-এর আগে শেখ মুজিব এবং 71 পরবর্তী 4 বছরে শেখ মুজিব, মুরব্বীরা বলবেন এক ছিল? এটা মানতে চায় না। আপনি দেখবেন আওয়ামী লীগের কোন নেতা, আওয়ামী লীগের কোন বই পুস্তকে 71-এর পরে 4 বছর 75 পর্যন্ত শেখ মুজিবের ইতিহাস লেখে না। শেখ মুজিবুর রহমানের ইতিহাস কি করে না? লিখে না, জানাইতে চাই না। খালি 71-এর আগের বক্তব্য, 71-এর আগের গল্প, 71-এর আগের আন্দোলন সব দেখায়। কিন্তু 71 থেকে 75 পর্যন্ত তার শাসনামলে বাংলাদেশের পরিস্থিতি কি ভয়াবহ হয়েছিল, কি পরিমাণ দুর্ভিক্ষ হয়েছিল, হাজার হাজার মানুষ না খায়া মারা গেছিল, এগুলো বলেন। তার নেতারা, তার স্বৈরাচার বাহিনী, যেটার নাম কি ছিল, শান্তি বাহিনী নাকি রক্ষী বাহিনী, এই যে মুরব্বীরা জানে, এই রক্ষী বাহিনী কি পরিমাণ মানুষকে গুলি করে মারছে। পুলিশ, বর্তমান পুলিশ আগের রক্ষী বাহিনীর চাইতে, বর্তমান পুলিশের চাইতে রক্ষী বাহিনী খারাপ ছিল। এই পরিমাণে মানুষেরা গুলি করে মারছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার কথা ওই দিকে ছিল না। কিন্তু একটা জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য বাংলাদেশকে পরিকল্পিতভাবে 71 সালে পাকিস্তান থেকে আলাদা করা হয়েছে। এটা আপনার যদি বুঝে না আসে, একটু আরেকটু নতুন করে ইতিহাসটা একটু জাকনি দেন। আমার কথা বিশ্বাস করবার দরকার নাই। ভারতের পার্লামেন্টে ইন্দিরা গান্ধী গর্ব করে বুক ফুলায় ভাষণ দিচ্ছে, 1000 সাল কা বদলা লে লিয়া। কি করতেছে? কি বলল? 1000 সাল কা বদলা লে লিয়া। এটার অর্থ কি? যে 1000 বছরের প্রতিশোধ আদায় করেছি। আমাকে বলেন, 1000 বছরের কি প্রতিশোধ তারা আদায় করলো যে সংসদে দাঁড়াইয়া বুক ফুলাইয়া গর্বের সাথে বলে 1000 সাল কা বদলা
ले लिया। আসলে সে বুঝাইতে চেয়েছে এই ভূখণ্ড পুরা ভারত উপমহাদেশ এক সময় মুসলিমদের দখলে ছিল। কাদের? মুসলিমরা প্রায় 1000 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে। আর এই ভারত উপমহাদেশের শাসনের পরে প্রথমবারের মতো মুসলিমদের সাথে যুদ্ধে ভারত জয়ী হয়, সেটা হলো 71-এ। এটাই সে বুঝাইছে যে 71-এ বাংলাদেশের কিসের স্বাধীনতা, বরং পাকিস্তানের সাথে আমরা জিতছি। আমার কথাগুলো মনে হয় বুঝাইতে পারতেছি না। এ ভাই, সিনেমা মুভি পর্যন্ত এই ভারতীয়রা বানাইতে চাইছিল। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ নিয়ে কি বানাইতে চাইছিল? তাদের স্বাধীনতা, তারা যুদ্ধে জিতছে, এটা সিনেমা বানাইতে চাইছিল। এমনকি এখনো পর্যন্ত ভারতীয় দস্তাবেজে, ভারতীয় দলিলগুলোতে এখনো পর্যন্ত 71-এর যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয় এবং সেই যুদ্ধে বিজয়ী হলো ভারত। বলেন, আমাদের বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিল, যুদ্ধ করলো, কষ্ট করলো, এদের ত্যাগ তিতিজ্ঞা কোথায় গেল? কিসের প্ল্যান করে আমাদেরকে তথাকথিত স্বাধীনতা দেওয়া হলো? আমাকে আরেকটু, সব আলোচনা সবার বুঝে আসবে না, বুঝার দরকারও নাই, কিন্তু সচেতন যুবকদেরকে আমি বলে যাই, আরেকটু খেয়াল করেন। 1000 সাল কা বদলা লে লিয়া, ইন্দিরা গান্ধী বলল। এদিকে বাংলাদেশকে আলাদাও করলো, তারা খুশি হইলো, মুভি বানাইতে চায়। এবার আসেন, বাংলাদেশ যখন 16ই ডিসেম্বরে বিজয় ঘোষণা হয়, পাকিস্তানের বাহিনী যে অস্ত্রগুলো সমর্পণ করছিল, এগুলো কার কাছে দিয়ে গেছিল? বাংলাদেশের সেনাবাহিনীর হাতে নাকি ভারতের সেনাবাহিনীর হাতে? ইতিহাস জানেন? কোন সেনাবাহিনীর হাতে? ভারতীয় সেনাবাহিনীর হাতে। তাহলে আমরা কিসের স্বাধীনতা পাইলাম? আমরা যুদ্ধে জিতলে পরাজিত বাহিনী আমাদের কাছেই তো দিত, ঠিক কি ঠিক না? দিছে কাদের হাতে? এমনকি আরো ষড়যন্ত্রের কথা বলি, পূর্ণ অস্ত্রশস্ত্রগুলো পাকিস্তানের সবগুলো নিয়ে গেছে এই ভারত নামক এই আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী ভারত সরকার। কল্পনা করা যায়? সব অস্ত্র। এরপরের ইতিহাস, 50 বছরে একবার কোনোদিন বাংলাদেশে কোন সরকার আইসা ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি আজ পর্যন্ত দিতে পারছে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। দিতে পারছে? তাইলে আমরা কিসের স্বাধীনতা পাইলাম? এমনকি ভারতের এমন কোনো নেতা নাই, বাংলাদেশে এমন কোনো নেতা নাই, এমন কোনো দল নাই। আমি সোজা বলতেছি, কি আর আওয়ামী লীগ বলেন আপনি? কিসের আওয়ামী লীগ বলেন? 71 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও যত দল আছে, সকল দল, ইসলামপন্থী কি বাহিরে, সব দল ভারতের কথা ছাড়া চলতে পারে না। এমনকি অনেক দলের নেতারা, এই সমস্ত দলগুলোর নেতারা ভারতে গিয়া বৈশা মিটিং করতে হয়েছে, আগামী দিনে সরকার প্রধান কে হবে, কোন দল ক্ষমতায় যাবে, সবকিছু ভারত থেকে নিয়ন্ত্রণ করা হবে। এই বুঝি স্বাধীনতা?